আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে কিন্তু আমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানিও। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানিও। হুম, মেবি শোনা যাচ্ছে। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে জান্নাত, রিদওয়ান, আহমাদুল, রনি, ইতু। ওকে, তারপর হচ্ছে বাকিটার নাম পড়তে পারি না, চলে গেছে। আচ্ছা, আমার আবার জয়েন করতে হবে কি? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেখো, আমরা গত ক্লাসে কিন্তু ফার্স্ট অধ্যায় শেষ করে ফেলছি, সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়। তো আজকে আমরা হচ্ছে উম, তোমাদের আমরা হচ্ছে সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায় থেকে শুরু করব। মানে সেকেন্ড অধ্যায় থেকে যে যৌক্তিক বিভাগ, যৌক্তিক সংজ্ঞাটা আমরা শেষ করে ফেলছি। তো যৌক্তিক বিভাগটা আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? তো সবাই থাকো। দেখো, এখানে আমরা বলতেছিলাম যে যৌক্তিক বিভাগ, আমরা কিন্তু যে ডিভাইড করি না, ডিভাইডেশন, সেই ডিভাইড থেকে কিন্তু এখানে হচ্ছে যৌক্তিক বিভাগটা আসবে, সেটা লজিক্যালি। আমরা গত ক্লাসে কিন্তু যৌক্তিক যে সংজ্ঞাটা পড়ছিলাম, সে লজিক্যালি সংজ্ঞা দেওয়ার ব্যাপারটা আজকে আমরা দেখবো হচ্ছে লজিক্যালি যে আমরা ভাগটা করব, সেটা হচ্ছে লজিক্যালি কিভাবে আমরা দিতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে, এখন আমরা যদি খেয়াল করি প্রথম থেকে আসলে যৌক্তিক বিভাগটা কি, তো সেখানে আমরা দেখব, যেখানে দেখো কয়েকটা বিষয় উল্লেখ করছে যে আমরা যদি কোনো কিছু লজিক্যালি ভাগ করি তখন সেটা কিন্তু যৌক্তিক বিভাগ হবে। এবং এখানে আরো কয়েকটা বিষয় দেখতেছি যে যৌক্তিকতার বা প্রাসঙ্গিকতার দিক কয়টা কি কি, একটু আমরা জাস্ট খেয়াল করবো অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ কোন জাতি বা তার অগণিত বিভিন্ন উপজাতি অথবা একটি শ্রেণী অথবা তার অন্তর্গত অন্যান্য উপশ্রেণী সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা দেয়। এই কথাটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখো, আমরা জাতিকে যে ভাগ করব, কার ভিত্তিতে ভাগ করব, কিভাবে ভাগ করব, ভাগ করে কি পাচ্ছি, এটা কিন্তু যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি, ঠিক আছে? আমাদের সাথে কিন্তু অনেকে আবার পরে জয়েন করছে। তো খেয়াল করো, আমরা দেখতেছি তারপর 2 নম্বরে যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা বিভিন্ন জাতি উপজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক, মানে সম্পর্ক সম্বন্ধে কিন্তু জানতে পারি। তাহলে যৌক্তিক বিভাগ দ্বারাই কিন্তু এটা সম্ভব হচ্ছে, ঠিক আছে? কার সাথে কার সাথে কার কি হচ্ছে, ঠিক আছে? দেন তারপরে 3 নাম্বার 4 নাম্বার একটু অ্যাভয়েড করে 6 নাম্বারে আসি। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ প্রক্রিয়া বিশেষভাবে প্রয়োজনীয়, কেননা বিজ্ঞানের সকল শাখাই কোনো না কোনো ভাবে মানে বিভাগমান প্রক্রিয়ার সঙ্গে জড়িত। মানে যে বিভাগটা করতেছি, অবশ্যই সেটা নেটে কি সমস্যা হচ্ছে নাকি আমারও সমস্যা হচ্ছে? হ্যাঁ, প্রথম অধ্যায় আসলে শেষই, প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে। কারণ প্রথম অধ্যায় আমরা হচ্ছে 2টা ক্লাসে কিন্তু শেষ করছি। প্রথম অধ্যায় আমরা 2টা ক্লাসে শেষ করছিলাম, যারা ছিল তারা কিন্তু এটা খেয়াল করছো। আর যাদের এখনো মনে হচ্ছে প্রথম অধ্যায় হয় নাই, একটু আগে বলে রাখি, আমাদের কিন্তু দেখো অনেক অধ্যায় শেষ। আমরা যদি হিসাব করি, আমাদের ফার্স্ট পেপারে 2টা অধ্যায় বাকি আছে, 6 এবং 7। আর সেকেন্ড পেপারে হচ্ছে আমরা ফার্স্ট অধ্যায় শেষ করছি, সেকেন্ড অধ্যায় পড়াচ্ছি। তাহলে আমরা দেখো, তোমরা যারা এখনো ক্লাসগুলো পেন্ডিং রাখছো, অনেকের ক্লাস রেকর্ড ক্লাস করবা বলে রেখে দিছো, তারা একটা না করে এখনই কিন্তু করে ফেলো, আর কিন্তু বেশি সময় পাবা না, পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে। সুতরাং ভাইয়ারা, আপুরা, তোমরা হচ্ছে ক্লাস যাদের পেন্ডিং চলে আসে, মানে হচ্ছে করা হয় না, সেগুলো একটু করে ফেলবা। ওকে, তারপরে দেখো যে আমরা কি দেখতেছি, যে যুক্তি বিভাগে যে নীতির আলোকে কোনো পদকে বিভক্ত করা হবে, সেটা হচ্ছে মূলনীতি। আমরা কিন্তু জানি যে একটি মাত্র মূলনীতি, যে বিষয়টা আমরা যখন কোনো কিছুকে ভাগ করব, অলওয়েজ একটি মাত্র মূলনীতির মাধ্যমে ভাগ করব। ভিডিও কি আটকে আটকে আসতেছে? মেবি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওই যে 1 6 7 একের কথা বলতেছে না, কারণ হচ্ছে এক অধ্যায়টা আসলে না বলার মতো একটা অধ্যায়। তো ওটা আমরা দেখাই দিব, ঠিক আছে? এখন মেবি নেট ঠিক আছে, আগে একটু সমস্যা করতেছিল। দেখো, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, যে যৌক্তিক বিভাগের প্রকৃতিটা কেমন হবে, আমরা জাস্ট এই চিত্রটা একটু খেয়াল করব মনোযোগ সহকারে। এই চিত্রটা একটু মনোযোগ সহকারে যদি খেয়াল করি, তাহলে অনেক বিষয় আমাদের মানে সমাধান হয়ে যাবে। একটু খেয়াল করো, আসলে যে আমাদের এই বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কিভাবে আসতেছে। ওকে, দেখো, আমরা বলছি যে
আমাদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে অলওয়েজ একটি মাত্র মূলনীতি আনতে হবে। তো মানুষ দেখো, আচ্ছা এই পেনটা না নিয়ে আমি অন্য কোন একটা নিই। খেয়াল করে যে মানুষ, ঠিক আছে, এই মানুষটাকে আমি যখন বিভক্ত করব অলওয়েজ একটি মাত্র মূলনীতি নিতে হবে। সেই মূলনীতিটা কি? মনে করো মানুষকে আমরা শিক্ষা মূলনীতি, মানে আমার একটা মূল সূত্র থাকবে। আমি কিন্তু একটু আগে উপরে দেখছিলাম যে মূল সূত্র, একটু খেয়াল করো, কোনো কোশ্চেন থাকলে আমাকে করবে এখনই, যে আমরা যখন মানুষকে ভাগ করব একটি মাত্র মূলনীতি বা একটি মাত্র মূল সূত্রের মাধ্যমে ভাগ করব। তো এখানে যখন আমরা মানুষকে ভাগ করতেছি তখন হচ্ছে দেখো মূলনীতি বা মূল সূত্র কি? মূলনীতি বা মূল সূত্র কিন্তু শিক্ষা, মানে শিক্ষার মাধ্যমে যখন ভাগ করব, এই যে বলছে আমাদের বিভক্ত মূল বা মূলনীতি, তখন দেখবো দেখো শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, ঠিক আছে, মানে যে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ, এখানে কিন্তু একটা বিরুদ্ধ পদের ব্যাপার সেবার আসতেছে। ফার্স্ট পেপারে আমরা কিন্তু পড়ছিলাম যে এই যে শিক্ষিত মানুষ যারা, আর যারা শিক্ষিত নয় তারা হচ্ছে অশিক্ষিত। পুরো এই বাক্যার্থ, পুরো এই সংখ্যাটাকে এখানে অস্বীকার করা হচ্ছে, যার কারণে এটা হচ্ছে এটার বিরুদ্ধ পদ, আর এটার বিরুদ্ধ পদ হচ্ছে এটা। তো খেয়াল করি আমরা, দেখো এই যে আমরা জাস্ট একটা মূলনীতির মাধ্যমে মানুষকে ভাগ করতেছি, এই শিক্ষা মূলনীতির মাধ্যমে মানুষকে ভাগ করে পাচ্ছি, যারা হচ্ছে শিক্ষিত তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আর যারা শিক্ষিত নয় তারা হচ্ছে অশিক্ষিত মানুষ। এই ভাগটা আমাদের গেল। আমরা নেক্সট পার্টে যদি চলে আসি, নেট সমস্যা করতেছে, নেট কি সমস্যা করতেছে? আচ্ছা তাই তো, আমি তো রোবটের মতো ঘুরতেছি দেখতেছি, আসলেই রোবট হয়ে গেলাম তাই মনে হচ্ছে। আচ্ছা, আহ, বুঝতে পারছি, ভেঙে ভেঙে আসতেছে। ভাই নেট সমস্যা করতেছে, আমি নাকি রোবটের মতো ঘুরতেছি, একটু দেখেন। ওইটাতে নিতাম, এখন তো দিয়ে ফেলছে, এখন দেখেন কি করা যায়। ভিডিও নাকি ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা আমার কথাও কি ভেঙে ভেঙে যাচ্ছে, নাকি আমি রোবট হয়ে গেছি? ঠিক আছে, বাট কথাও কি ভেঙে ভেঙে আসতেছে? আসলে রোবটই দেখাচ্ছে। খোলা রাখেন, সমস্যা নেই। আচ্ছা দেখো এখন ঠিক হয়ে যাবে আশা করি, রোবট থেকে আমি একটা মানুষ হয়ে যাবো। দেখো আমরা যেটা বলতেছিলাম, আমার কথাও কি ভেঙে ভেঙে আসতেছে? আজকে একটু অন্য রুমে ক্লাস নেওয়ার কারণে একটু সমস্যা হতে পারে, বাট এতটা সমস্যা হওয়ার আশা তো আমি করি নাই। তা কথা ক্লিয়ার থাকলে একটু চেষ্টা করো, আমি রোবট হয়ে যাই সমস্যা নেই, আমাকে রোবট মতো দেখাক, বাট তোমার একটু কথাটাকে শোনার চেষ্টা করো, ঠিক আছে? একটু রোবট দেখাক, সমস্যা নাই। রোবট হয়ে গেলাম একদিনের জন্য, সমস্যা কি? খেয়াল করো, তো এখানে যেটা বলতেছিলাম যে মানুষ, আমরা মূলনীতি, শিক্ষা মূলনীতির মাধ্যমে যদি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে শিক্ষিত মানুষ পাচ্ছি আর অশিক্ষিত মানুষ, ঠিক আছে। আবার যখন আমরা সততার ভিত্তিতে মানুষকে ভাগ করব, সেই শিক্ষিত মানুষকে ভাগ করবো, ঠিক আছে। আমরা তো দেখো এখন ভাগ করতেছি কি এই শিক্ষিত মানুষ থেকে, যখন আমরা সততার ভিত্তিতে শিক্ষিত মানুষকে ভাগ করব তাহলে একটা হবে হচ্ছে সৎ শিক্ষিত মানুষ, অসৎ শিক্ষিত মানুষ। এই বিভাজনটা একটু খেয়াল করো। আমরা কিন্তু প্রথম অধ্যায় পড়ছিলাম যৌক্তিক, যৌক্তিক কি পড়ছিলাম, যৌক্তিক সংজ্ঞা, সেখানে কিন্তু আমাদের ভাগটা এমন ছিল না, বাট এটা মনে রাখবা বিভাগ প্রক্রিয়া, মানে হচ্ছে তুমি ভাগ করতেছো। মনে করো আমার কাছে আছে 100 টাকা, তো আমি এটা হচ্ছে দুজনের মধ্যে ভাগ করব, কাউকে দিলাম 70 টাকা, কাউকে দিলাম 30 টাকা, এই যে ভাগ। বা আমি এবার এটাকে আমার ভালোভাবে ভাগ করতে পারি 50-50, কাউকে 50 কাউকে 50, এই যে ভাগ, এরকমই ভাগটা দেখাচ্ছে, ঠিক আছে। তোমার মনে রাখবা এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। নেট এখন ঠিক আছে, দেখো নেট এখন ঠিক হয়ে গেছে, মাথা ঘুরতেছে। আচ্ছা তাহলে আমরা বললাম যে যৌক্তিক যে আমরা বিভাগটা করব সেটা সবসময় দেখবা, সেটা সবসময় আমাদের হচ্ছে ভাগ করবে সংখ্যার ভিত্তিতে, সংখ্যার বেসিসে। আমি আরেকটু কথা বলে নিই এখানে, সেটা হচ্ছে আমাদের যে যৌক্তিক, আমরা যে যৌক্তিক সংজ্ঞা করছিলাম না, যৌক্তিক সংজ্ঞা, এই যৌক্তিক বিভাগটা কি করবে একটু বলে রাখি এখানে। আচ্ছা আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে যৌক্তিক, যৌক্তিক যে আমাদের যৌক্তিক বিভাগ, এটা সবসময় কি নিয়ে হবে জানো? এটা হবে সবসময় বাক্যার্থ নিয়ে, বাক্যার্থ, ঠিক আছে।
ব্যাখ্যা অর্থ নিয়ে, আর হচ্ছে আমাদের যে যৌক্তিক যে কি ছিল, যৌক্তিক যৌক্তিক সংজ্ঞা ছিল না, যৌক্তিক সংজ্ঞা কিন্তু কার বেসিস হয়, যৌক্তিক সংজ্ঞা অলওয়েজ হচ্ছে আমাদের জাতা অর্থ নিয়ে হয়, মানে গুণ জাতা অর্থ, এটা সবসময় গুণকে ফলো করবে, মানে গুণের বেসিসেই কিন্তু মানে সেটা হচ্ছে কি করবে, পার্থক্য দেখাবে দুইটার মধ্যে, ঠিক আছে। যৌক্তিক সংজ্ঞা অলওয়েজ হচ্ছে গুণ বা জাতা অর্থ রিলেটেড, মনে রাখবে এই জিনিসটা, এই দুইটা জিনিস মনে থাকলে তোমার হচ্ছে ভুল হবে না এই দুইটা জিনিসের মধ্যে। কারণ যৌক্তিক সংজ্ঞা যৌক্তিক বিভাগ অনেক সময় আমরা গুলিয়ে ফেলতে পারি, একটা আরেকটার সাথে গুলিয়ে যেতে পারে, এই জন্য মনে রাখতে হবে হচ্ছে যৌক্তিক যে সংজ্ঞা অলওয়েজ সেটা জাতা অর্থ বা গুণ নিয়ে আলোচনা করবে, ঠিক আছে, জাতা অর্থ বা গুণ নিয়ে আলোচনা করবে। আর যৌক্তিক বিভাগ অলওয়েজ হচ্ছে ব্যাখ্যার্থ বা সংখ্যা, বা যেটাতে বলি আমরা কি, সংখ্যা বা পরিমাণ নিয়ে আলোচনা করবে, ঠিক আছে, সংখ্যা বা পরিমাণ নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। তাহলে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাতা অর্থ বা গুণ নিয়ে আলোচনা করবে, আর যৌক্তিক বিভাগ যেটা করবো আমরা, বিভাগটা হচ্ছে ব্যাখ্যার্থ নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, এখন তো ঠিক থাকবে, কারণ এখন হচ্ছে রুমের দরজা খুলে রাখছি যে পুরো ভালোভাবে মানে চলে আসতেছে নেটটা, বাইরে থেকে আর সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা অর্থ নিয়ে আলোচনা করবো কিন্তু যৌক্তিক বিভাগ, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। আর ওটা তোমরা পড়ে ফেলছি, আশা করি তোমাদের ওটা মাথায় আছে, ঠিক আছে। তাহলে আমরা তার নেক্সটে চলে যাই। দেখো এরপরে আসি যে এখানে আমাদের কয়েকটা বিষয় কিন্তু আলোচনা করছে, যে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে যৌক্তিক বিভাগ কেবল শ্রেণীবাচক বা জাতিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে নয়। এটা আমাদের একটু খেয়াল করতে হবে, এটাকে স্কিপ করার মতো জিনিস না, এটা আমাদের মনে রাখতে হবে যে যৌক্তিক বিভাগটা কিন্তু আমরা বুঝলাম, তো যৌক্তিক বিভাগের আমরা জাস্ট যে মূল নীতি বা মূল সূত্র বিষয় কিন্তু এখানে আমাদের আলোচনা করছে, সেটাও আমরা দেখছি। তো তারপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ কেবল শ্রেণীবাচক বা জাতিবাচক পদের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা এতেও করছিলাম, সেটা কি, সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রেও, কেননা আমরা সবসময় একটা জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে যৌক্তিক সংজ্ঞা দিতে পারতাম, মানে যে হচ্ছে জাতিবাচক পদ যেটা দ্বারা ওই জাতির সবাইকে বোঝাবে, আর শ্রেণীবাচক মানে তো একই জিনিস, জাতিবাচক আর শ্রেণীবাচক, মনে করো গরুর কথা বলতেছি, তো গরু শ্রেণীর সবাইকে বোঝাবে, যদি গরুকে বোঝাই তাহলে গরুকে ইন্ডিকেট করলে সব গরুকে বোঝাচ্ছে। মনে করো মানুষকে যদি বলি, মানুষের সংজ্ঞার ক্ষেত্রে মানুষের যখন সংজ্ঞা দিব, আমাদের মনে রাখতে হবে মানুষের ক্ষেত্রে এখন যেসব মানুষ পৃথিবীতে বর্তমানে অবস্থান করতেছে, যারা মানে পৃথিবী সৃষ্টির পর থেকে এই যাবৎকাল মৃত মানে মারা গেছে, ভবিষ্যতে যেসব মানুষ আসবে সবার সংখ্যাটাকে কিন্তু নির্দেশ করতেছে। ঠিক তেমনই হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগ করব, মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে আমরা যাকে বিভাগ করব, মানে যে পদটাকে বিভাগটা করব, সেই পদটাকে অলওয়েজ জাতিবাচক বা শ্রেণীবাচক হতে হবে। তাহলে যৌক্তিক বিভাগ কেবলমাত্র জাতিবাচক বা শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হবে না। এটা কিন্তু একটা নিয়মে চলে আসবে, ঠিক আছে, আমরা কিন্তু নিয়মে এখন আসি নাই, নিয়মে আসার আগে আমরা জাস্ট এই ছকটা খেয়াল করছি না, এই ছকটা থেকে আমাদের একটু বুঝতে হবে মানে ছকে কি বলতে যাচ্ছে। ছকটা থেকে আমরা দেখলাম যে ছকে আমাদের আছে কি, সেটা হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে বিভক্ত করতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বারটা যদি খেয়াল করি, 2 নাম্বার কি বলতেছে, যুক্তি বিভাগে পদের ব্যাখ্যার্থ বা পরিমাণ অধিক প্রকাশ পায়। আমি কিন্তু একটু আগে তোমাদের দেখালাম যে যুক্তি বিভাগে অলওয়েজ ব্যাখ্যার্থ বা পরিমাণগত দিক নিয়ে আলোচনা করে। তারপর যদি দেখি এখানে জাতি বা মূল পদের ব্যাখ্যার্থ উপজাতি বা উপশ্রেণীর সমান। আরেকটা জিনিস আমি বলছিলাম কিন্তু একটু আগে, যে আমার কাছে 100 টাকা আছে, তো 100 টাকাকে আমি যদি ভাগ করি, এখানে দিলাম 70 টাকা, এখানে দিলাম 30 টাকা, দেখো এই দুইটার যোগফল এই 30 প্লাস 70 সেই কিন্তু 100 আসতেছে। তার মানে মনে রাখতে হবে আমাদের, আমরা যে বিভাগটা করব যৌক্তিক বিভাগ, তার সংখ্যাটা অলওয়েজ কি হবে, তার সংখ্যাটা অলওয়েজ আমার সমান থাকবে। উপশ্রেণীর দুইটার যোগফল, উপশ্রেণী মানে হচ্ছে জাতি থেকে যেটা পাবো আমরা যেগুলা, সেই দুইটার যোগফল বা তিনটা যা পাই তার যোগফল আমাদের কি হবে, জাতির সমান হবে। এই একটা জিনিস মনে রাখো, জাতির সমান হবে। তাহলে দেখলাম যে ব্যাখ্যার্থ পরিমাণ অধিক কিন্তু প্রকাশ পাবে, এবং তার জাতির সংখ্যার সাথে উপশ্রেণী বা উপজাতিগুলোর সংখ্যা সমান হবে। তারপরে যুক্তি বিভাগে একটি মূলনীতি বা মূল সূত্র থাকবে। যুক্তি বিভাগে আমরা কিন্তু বলছিলাম যে একটু আগে যেটা দেখলাম, যে শিক্ষিত মানুষ থেকে আমরা যখন সততার মূলনীতি দ্বারা ভাগ করছিলাম, তখন কি পাচ্ছিলাম, সৎ শিক্ষিত মানুষ, অসৎ শিক্ষিত মানুষ, এই যে বিষয়টা, তার মানে হচ্ছে আমাদের
অলওয়েজ একটি মাত্র মূলনীতি নিয়ে ভাগ করতে হবে। যখন যেটাকে ভাগ করব সবসময় একটিই থাকবে, আমি দুইটা বেসিসে ভাগ করতে পারবো না। মনে করো আমি হচ্ছে ভাগ করতেছি সৎ মানুষ, তখন আবার আবার উচ্চতাও নিয়ে আসতেছি, তাহলে সৎ যে হচ্ছে যে মনে করো লম্বা মানুষ, তারপরে সে সৎ হতে পারে, যে খাটো মানুষ সেও সৎ হতে পারে, সেও অসৎ হতে পারে। তো এই যখন আমি অনেকগুলো মূলনীতি নিয়ে ভাগ করবো বা একের অধিক মূলনীতি নিয়ে যৌক্তিক বিভাগ করতে যাব, তখন কিন্তু আমাদের ওটার মধ্যে হযবরল হয়ে যাবে, মানে বিভাগটা পরিপূর্ণভাবে সঠিক আমরা করতে পারবো না। যার কারণে আমাদের এই মূলনীতি অলওয়েজ কি করতে হবে, মূলনীতি অলওয়েজ আমাদের একটি থাকবে। যখনই করি সে জাতি বা শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করতে হবে, তখন অলওয়েজ একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে। এই মূলনীতি এমন হয় যার বৈশিষ্ট্য বিভাজ্য জাতির শুধু কিছু সংখ্যক সদস্যের মধ্যে বিদ্যমান থাকে এবং বাকি সদস্যের মধ্যে বিদ্যমান থাকে না। ঠিক আছে, তাহলে মনে করো কিছু গুণ, এই সাপোজ আমরা যখন করছিলাম মানুষ থেকে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ, তখন কিন্তু কিছু গুণ যারা শিক্ষা যাদের মধ্যে আছে তারা হচ্ছে শিক্ষিত মানুষ, যাদের মধ্যে শিক্ষা নাই তারা হচ্ছে অশিক্ষিত মানুষ। তাহলে গুণটা কিন্তু কিছু অংশের মধ্যে আছে আর কিছু অংশের মধ্যে নেই, বিষয়টা কিন্তু একটু খেয়াল করতে হবে। তারপরে যৌক্তিক বিভাগ একটি মানসিক প্রক্রিয়া, অবশ্যই মানসিক প্রক্রিয়া, কারণ এখানে জাতি বা মূল পদকে বিভক্ত করার প্রক্রিয়াটি মানসিকভাবে সম্পাদন করতে হয়। অর্থাৎ পদের যৌক্তিকতা বিভাগের প্রাথমিক কাজ চিন্তার মাধ্যমে সম্পন্ন হয়। অবশ্যই যুক্তিবিদ্যা যেহেতু একটা মানসিক প্রক্রিয়া, সুতরাং সবগুলো মানসিক প্রক্রিয়ার মধ্যেই পড়বে। 5 নাম্বার কি বলতেছে আমাদের, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কোন শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত উপশ্রেণী বা উপজাতিতে বিভক্ত উপশ্রেণীতে বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ কি বলতেছে এখানে, বিভাজ্য জাতিটিকে এমন হতে হবে, মানে বিভাজ্য জাতি যাকে আমরা বিভাজ্য করব, ভাগটা করব, এমন হতে হবে যেন তাকে বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করা যায়। মানে ওই যে জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে যেন ভাগ করা যায়, বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করা যায়। ঠিক আছে, তারপরে যৌক্তিক বিভাগ একটি ধারাবাহিক বিভক্তকরণ প্রক্রিয়া, মানে হচ্ছে এটাকে একটা ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ যৌক্তিক বিভাগে কোন জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করা হয়, আবার সকল বিভক্ত জাতিকেও জাতি হিসেবে বিবেচনা করা যায়। মানে দেখো, যখন আমরা জীবকে ভাগ করতেছি, কিছু হচ্ছে মানুষ আর হচ্ছে কি বাকি হচ্ছে অমানুষ। তো এখানে যা আমরা মানুষকে আবার ভাগ করতেছি, তখন পাচ্ছি শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, তারপরে শিক্ষিত মানুষ থেকে সৎ শিক্ষিত মানুষ, অসৎ শিক্ষিত মানুষ, এরপরে নারী পুরুষ, আমরা অনেক ভাবে ভাগ করতে পারি। তার মানে দেখতে পাচ্ছি জাতি আবার উপজাতিতে বিভক্ত হচ্ছে, আর উপজাতি একসময় জাতি হয়ে যাচ্ছে, এই কথাটা এখানে বলতেছে। এতক্ষণ যা পড়াইছে এটুকু বুঝতে পারছো তোমরা, মানে যৌক্তিক বিভাগটা কিভাবে হবে, যৌক্তিক বিভাগটা যে কিভাবে হবে তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কি ভাইয়ারা? ওকে, বুঝতে পারছে আমাদের ইতু, উপমা বুঝতে পারছে, আসিফ বুঝতে পারছে। ঠিক আছে, মানে সহজ জিনিস, কিন্তু এই এতটুকু বুঝলে জাস্ট নিয়ম যদি ভালোভাবে পারফেক্টলি আমরা 6টা নিয়ম মুখস্থ করে রাখতে পারি, খুবই সহজ একটা অধ্যায়, ফার্স্ট অধ্যায়ের মতো সহজ অধ্যায়। দেখো তাহলে পরে দেখি, আমরা যে কথা বলছিলাম যে আমরা বিভক্তটা করতেছি জাতি এবং উপজাতির বিষয়টা, সেটা একটু খেয়াল করবো এখানে। যে প্রাণী, প্রাণী হচ্ছে আমাদের জাতি। ঠিক আছে, এখানে মানুষও একটা জাতি, মানুষও জাতি। তো এদেরকে এই 3টা বিভাজ্য জাতিতে আমরা কি করব, উপজাতিতে বিভক্ত করব। বাট সবসময় মনে রাখবো মূলনীতির ভিত্তিটা, মূলনীতি যদি আমরা দেখতে পারি বা ধরতে পারি, তাহলে কিন্তু তার উপজাতি আমরা বের করতে পারবো। আমি আবার রিপিট করতেছি, কোন জাতির যদি মূল নীতিটা আমরা বের করতে পারি বা জানি, তাহলে ওর উপজাতি কি হবে এটা কিন্তু আমরা বের করতে পারবো। তো এখানে খেয়াল করি, এই প্রাণী বুদ্ধিবৃত্তির মূলনীতি। ঠিক আছে, বুদ্ধি হচ্ছে মূল সূত্র বা মূল নীতি। তো বুদ্ধি, প্রাণীকে যখন আমরা বুদ্ধি মূলনীতি দ্বারা ভাগ করব, তাহলে কি পাবো, সেই মানুষই পাবো, আর হচ্ছে কি পাবো, অমানুষ পাবো। মানে হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিহীন, মানে অবুদ্ধিমান। ঠিক আছে, তাহলে এই যে এখানে বলছি বুদ্ধিমান আর অবুদ্ধিহীন, তার মানে এটাকে বলতে পারি মানুষ এবং অন্যান্য প্রাণী। ঠিক আছে, এবং যেহেতু বুদ্ধি দ্বারা করতেছে, তার বুদ্ধিমান এবং অবুদ্ধিমান লিখতে পারতেছি আমরা। তারপর দেখো, মানুষকে যখন ধর্মের ভিত্তিতে ভাগ করব, যারা হচ্ছে ধর্ম মানে তারা হচ্ছে কি হবে, ধার্মিক, আর যারা ধর্ম মানে না
তাদেরকে বলবো কি, তাদের বলবো অধার্মিক। ঠিক আছে, এই যে বিষয়টা, তাদের বলবো অধার্মিক। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, মানে যারা ধর্ম মানে তারা হচ্ছে ধার্মিক, যারা ধর্ম মানে না তারা হচ্ছে অধার্মিক। এই যে এরা হচ্ছে কিন্তু এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে আমাদের উপজাতি। কিসের উপজাতি? সেটা হচ্ছে উপজাতি হচ্ছে মানুষের। ঠিক আছে, এটা মানুষের উপজাতি এবং এর মূলনীতি হচ্ছে ধর্ম। ঠিক আছে, এর মূলনীতি হচ্ছে ধর্ম, এই যে ধর্ম থেকে আসতেছে। তার মানে আমরা বুঝলাম এই ধার্মিক, তার মানে ধর্মপ্রাণ মানুষ, আর অধার্মিক মানুষদের ধর্মের প্রতি বেশি আগ্রহ নাই। নেক্সট আমরা যদি আসি যে মানুষকে সততার ভিত্তিতে ভাগ করব, তাহলে সৎ মানুষ যারা সৎভাবে জীবনযাপন করে, আর অসৎ মানুষ যারা হচ্ছে জীবনযাপনের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করে, মনে হয় দুর্নীতি সুদ ঘুষের সাথেই আছে, প্লাস সামাজিকতার অনেক বিষয় তার মিসিং আছে। তাহলে আমরা বুঝলাম মানে মূলনীতি, আমি যদি মূলনীতি জানি তাহলে আমি কি করতে পারবো, আমি হচ্ছে এই যে উপজাতি বের করতে পারবো, বিভক্ত উপজাতি। আমি যদি বিভাজ্য জাতি জানি তাহলে আমরা কি, কিন্তু যদি এটাও দেওয়া থাকে তাহলে আমরা মূলনীতিও বের করতে পারবো। আবার যদি আমরা জাস্ট উপজাতিও পাই তাহলে আমরা জাতি বের করতে পারবো, যদি সেখানে আমার মূলনীতি বা মূল সূত্র থাকে। সহজ হিসাব, খুবই সহজ। তারপরে আসি নিয়মে। এখানে কিন্তু 6টা নিয়ম আছে, 6টা নিয়ম আমি একটু ভালোভাবে খেয়াল করব। দেখো এখানে বলছে যে যুক্তি বিভাগে কি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে। আর এই যে একটা জিনিস, কোন জাতি বা জাতিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়, সেটা কিন্তু যৌক্তিক বিভাগ, পরীক্ষায় কিন্তু আসতে পারে। যৌক্তিক বিভাগ কাকে বলে? যৌক্তিক বিভাগ কাকে বলে পরীক্ষায় কিন্তু আসতে পারে। আমি একটু নিয়ে আসি ওটা, যৌক্তিক বিভাগের এটা দেখো। দেখো আমাদের বলছে যে যৌক্তিক বিভাগ কাকে বলে যদি পরীক্ষা আসে, কবে আসবে কিন্তু কোন জাতি বা জাতীয় শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়। মানে তুমি জাতিকে যে ভাগ করবা, উপজাতিতে ভাগ করার সময় নিকটতম উপজাতিতে ভাগ করার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়, আর এই নিয়মগুলোকে বলবে হচ্ছে যৌক্তিক, যৌক্তিক বিভাগ। ঠিক আছে, যৌক্তিক বিভাগের নিয়ম বলবে। এখন ফার্স্ট নাম্বার নিয়মটা দেখি আমরা। প্রথম নাম্বার নিয়ম কি বলতেছে? প্রথম নাম্বার নিয়মে আমাদের বলতেছে যে, প্রথম নাম্বার নিয়মে আমাদের বলতেছে কি, প্রথম নাম্বার নিয়মে বলছে যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোন ব্যক্তি বা বস্তুকে আমরা কি করতে পারবো না, যৌক্তিক বিভাগ করতে পারবো না। তার মানে যৌক্তিক বিভাগ করতে গেলে সবসময় কোনো ব্যক্তি বা বস্তুকে করা যাবে না, একটি জাতিবাচক পদকেই বিভক্ত করতে হবে। ঠিক আছে, জাস্ট এতটুকু নিয়ম, নিয়ম কিন্তু এতটুকুই। ফার্স্ট নাম্বার নিয়মটা যদি আমাদের মুখস্থ থাকে আমরা ধরে নিতে পারবো এর অনুপবর্তী কি, মানে কোন নিয়মটা মানতেছে না। যদি নিয়ম মাথায় থাকে তাহলে বের করতে পারবো অনুপবর্তী কি হতে পারে। যেহেতু এখানে জাতিবাচক পদ আর জাতিবাচক পদকেই বিভক্ত করতে বলতেছে, কোনো ব্যক্তি বস্তুকে নয়। যদি ব্যক্তি বস্তুর ক্ষেত্রে বলে, যখন তো ব্যক্তি বস্তুর অঙ্গগত ভাবে ভাগ করবা তখন অঙ্গগত অনুভূতি আসবে, যখন গুণের দিক থেকে ভাগ করবা তখন গুণগত অনুভূতি আসবে। আমি আবার বলতেছি, দেখো এখানে বলছে কোনো ব্যক্তি বা বস্তুকে বিভক্ত করা যাবে না, যৌক্তিক বিভাগ করতে হবে কি জাতিবাচক পদকে। যদি আমাদের অনুপবর্তী তখনই হয় যখন নিয়মটা না মানে। ঠিক আছে, তো এখানে আমাদের বলছে জাতিবাচককে করতে হবে, ব্যক্তি বা বস্তুকে করা যাবে না। যখন তুমি ব্যক্তি বস্তুকে করবা, তখন ব্যক্তি বস্তুকে যখন তুমি বিভক্তটা করবা তখন কি হবে তোমার, তখন হবে হচ্ছে তোমার এখানে যদি অঙ্গে অঙ্গগত ভাবে তার, একটা গাছের ক্ষেত্রে বলি তার পাতা, তার শাখা, তার মূল, তার দণ্ড, এভাবে যদি তুমি ভাগ করো তাহলে তোমার কিন্তু অঙ্গগত অনুভূতি হবে। আর যদি তুমি গুণের দিক থেকে ভাগ করো তখন তোমার কি হবে, সেটা গুণগত অনুভূতি। সেকেন্ড পেপার শেষ, সেকেন্ড চ্যাপ্টার শেষ হবে কেন, সেকেন্ড পেপার শেষ হবে। সেকেন্ড পেপারে তোমার অধ্যায় আছে কয়টা, 1 2 3, তারপর হচ্ছে 4 6। আমরা জাস্ট 1 শেষ করছি, এখন 2 রানিং, এখনো 3 4 6 আছে না, হিউজ অধ্যায়। তো তুমি এখনই কেন বলতেছো জান্নাত যে এটা শেষ হয়ে গেছে? তাহলে ফার্স্ট নাম্বার নিয়মটা কি, জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে কোনো ব্যক্তি বা বস্তুকে। আমাদের আজকে টার্গেট হচ্ছে 6টা নিয়ম দেখা। ঠিক আছে, 6টা নিয়ম ভালোভাবে দেখবো, যদি পারি নেক্সট ক্লাসে আমরা 6টা নিয়মের অনুভূতি আছে শেষ করব, যত তাড়াতাড়ি শেষ করা যায়। ঠিক আছে, যত তাড়াতাড়ি শেষ করা যায়, দরকার হলে আমরা সৃজনশীলের উপর বেশি ক্লাস রেখে দেবো তোমাদের শেষের দিকে। ঠিক আছে, খেয়াল কর তাহলে বলতে হচ্ছে জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে ব্যক্তি বস্তুকে করা যাবে না। তাহলে খেয়াল করি
যুক্তি বিভাগে একটি জাতিবাচক পদকে তার অন্তর্গত দুটি উপশ্রেণীতে বিভক্ত করা হয়, এগুলোর একটিকে ওই পদের গুণ উপস্থিত থাকে আর অন্যটিতে থাকে না। এই কথা কিন্তু আমরা উপরেই বলছিলাম, মানে যার মধ্যে গুণ থাকবে সেটা হবে শিক্ষিত মানুষ, শিক্ষার মধ্যে ভাগ করলে শিক্ষিত মানুষ, কারণ শিক্ষার গুণ আছে, যার নাই সে হচ্ছে অশিক্ষিত। খুবই ইজি। তাহলে দেখতেছি একটির মধ্যে যে আমরা জাতিকে বিভক্ত করবে এই দুটি উপশ্রেণী পাবো, এই দুটি উপশ্রেণীর মধ্যে একটির মধ্যে গুণটা উপস্থিত থাকবে আর একটার মধ্যে গুণটা অনুপস্থিত থাকবে। যেমন মানুষ নামক জাতিবাচক পদকে শিক্ষার ভিত্তিতে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ উপশ্রেণীতে বিভক্ত করতে পারি। তার মানে আমরা মানুষ যেহেতু একটা জাতিবাচক পদ, এই জাতিবাচক পদ হওয়ার কারণে মানুষকে আমরা কি করতে পারতেছি, বিভক্ত করতে পারতেছি। ঠিক আছে, যার কারণে দেখো যুক্তিবিদ্যাটা আসলে সহজ সাবজেক্ট, যারা সায়েন্স থেকে আসে তাদের ভালো লাগে সহজ। যুক্তিবিদ্যা কঠিন না তো, মানে হচ্ছে তোমরা কঠিন ভাবে নিয়ে ফেলতেছো। কিসের কঠিন ভাই, মানে লজিক্যালি বুঝতে হবে। যারা চিন্তা ভাবনা করতে পারে ভালো তাদের ক্ষেত্রে যুক্তিবিদ্যা সহজ, আর যারা চিন্তা ভাবনা কম করতে পারে, যে যুক্তিবিদ্যা বুঝছো না, একটু অপমান করি, তার হচ্ছে মনে রাখবা তার হচ্ছে মানে যে বলো না মানসিক দক্ষতা খুবই কম। যে যুক্তিবিদ্যা বুঝতে যার সমস্যা হয় তার মানসিক দক্ষতা খুবই কম। তুমি মানসিক দক্ষতা বাড়াও, তুমি হচ্ছে লজিক্যাল এক্সপ্লেনেশন দেখো, কোনো কিছু একটা মানে তুমি এক্সপ্লেনেশন বা এক্সপ্লেইন করতে পারো এমন বিষয় দেখো। তুমি হচ্ছে কোনো মানে কোনো ধাঁধা মানে সমাধান করার চেষ্টা করো, তুমি হচ্ছে কোনো বিষয় এ করো। এভাবে তুমি যদি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি না বাড়াও তুমি কিন্তু জবের মার্কেটে খুব ধরা খাওয়া। আমাদের সবারই উচিত হচ্ছে এই হাবাগোবা টাইপের না থেকে একটু বুদ্ধিমান হওয়া, চালাক চতুর হওয়া, তাহলে কিন্তু আমি পারবো, না হলে আমরা পারবো না। তোমার হচ্ছে অ্যানালিটিক্যালি সবকিছু ভাবতে হবে। এই যুক্তিবিদ্যাটা হচ্ছে মানে সহজ, কিন্তু মানে বাচ্চাদের জিনিস অ্যানালিটিক্যালি ভাবতে হবে, এটা তো কঠিন না। তোমরা হচ্ছে মানে সহজ জিনিসকে মানে সহজভাবে ভাবতে শিখতেছো না, খুবই সহজ। দেখো ইতু বলছে খুবই ইজি, মানে ও ইজি হয়ে গেছে বিষয়টা। আমরা যদি না পড়ি সেটা আমাদের কঠিন লাগে ভাই, আমি যদি সময় না দেই তো সেটা আমাদের কঠিন লাগবে না। আর একটা জিনিস দেখো, তুমি যে যার পিছনে সময় দাও তার সাথে তোমার কিছু হয়, যদি যার পিছনে সময় দিচ্ছ না তার সাথে কিছু হবে। লজিক্যালি ভাবো, এইটা তো তোমরা বুঝো, মানে এই জিনিস যদি বুঝো তাহলে এই জিনিস কেন বুঝো না? তুমি যার পিছনে সময় দিচ্ছ তার সাথে তোমার একটা কি হচ্ছে, সম্পর্ক হচ্ছে। তুমি বইয়ের সাথে সময় দিচ্ছ না, বই মানে বুক, তার সাথে তোমার তো হবে না ভাই, সম্পর্ক তো হবে না, এত সহজ না। তুমি সময় দাও হয়ে যাবে। যেহেতু আমরা প্রথমে দেখো যৌক্তিক যে সংজ্ঞাটা পড়াইছিলাম, যারা সময় দিয়ে পড়ছো ওটা আমি দুইটা ক্লাসে শেষ করছি। যারা ক্লাসটা করছো তাদের কাছে শোনো, আর যারা ক্লাস করো নাই তাদের কাছে শোনো, মানে কার সহজ লাগতেছে কার কঠিন লাগতেছে। মানে সহজ বিষয় আমরা একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করি না, আমরা কঠিন ভাবে কেন দেখি? এটা সহজ জিনিস, সহজ জিনিসটা একটু সহজ ভাবে দেখি। আর একটা জিনিস হচ্ছে প্রধান জিনিস যেটা সময় দিতে হবে ভাই, পড়ালেখায় তো সময় না দিলে হবে না। আর একটা জিনিস দেখছো যে বাংলাদেশের ছাত্র আন্দোলন হলো না, এখানে অনেকে মানে বোঝা যাচ্ছে রাস্তাঘাটে দেখলে এ বাড়ি একটা কাজও করে না, রাস্তাঘাটে ঠিকই এসে কাজ করতেছে। এটা ভালো দিক, খারাপ দিক না, তবে হচ্ছে সময় দিতে হবে, জায়গা বরাবর সময় দিতে হবে। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, এখন কাজে আসি। রনির জন্য অনেক কথা বলে ফেলছি, অবশ্য রনি ভালো স্টুডেন্ট, ও ক্লাসে থাকে মনোযোগ সহকারে, টানা ক্লাস করলে আবার অনলাইনে সমস্যা হয়, এটা একটা দিক। দেখো আমরা যেটা বলতেছিলাম ফার্স্ট নিয়ম মনে রাখবা, এই 6টা নিয়ম পড়াবো না, নিয়ম মাথা থাকলে তুমি অনুপপত্তি নিয়ম মানতেছে নাকি ভাই তখন খুবই সহজেই ধরতে পারবা। তো এখানে দেখতেছি আমাদের ফার্স্ট নিয়ম হচ্ছে জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে মানুষ একটা জাতিবাচক পদ, তো সেখানে আমরা একটা মূলনীতির মাধ্যমে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ পাচ্ছিলাম। তো এখন যদি আমরা মানুষ হিসেবে হাসান সাগর নয়ন প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিকে ভাগ করতে পারে না, কারণ এটা আমাদের কি হচ্ছে যৌক্তিক বিভাগে এই নিয়মে লঙ্ঘন করবে। যখন আমরা এই যে হাসান রনি রহিম করিম সাত্তার জব্বার নয়ন সাগর এদেরকে, কঠিন না রে ভাই, সহজ। দেখো তাহলে যখন আমরা মানুষের এই যে হাসান রহিম করিম সাত্তার জব্বার এদেরকে ভাগ করব তখন আমাদের কিন্তু যৌক্তিক নিয়মটা মানবে না, কারণ আমাদের বলছে কোনো ব্যক্তি বস্তুকে বিভক্ত করা যাবে না রে ভাই, যদি করি তাহলে আমাদের কিন্তু মানবে না। তারপরে দেখি যে কোনো ব্যক্তি বস্তুকে তার অঙ্গ প্রত্যঙ্গে কিংবা গুণ সময় ভাগ করলে অঙ্গগত বা গুণগত, যখন আমরা এই যে অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করব তখন সেটা হবে অঙ্গগত, যখন গুণে ভাগ করব তখন সেটা গুণগত অনুপপত্তি। ঠিক আছে, তো এখন দেখি যখন একটি গাছকে তার মূল তার কাণ্ড তার পাতা তার ফুল তার ফলে বিভক্ত করব তখন সেটা কিন্তু তার অঙ্গগত। ঠিক আছে, অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে। আবার যদি আমরা একটা আপেলকে তার
বর্ণ, তার গন্ধ, তার আকৃতি, এটা কিন্তু গুণের দিক। তাহলে এটা হবে কি গুণগত অনুপপত্তি। খুবই সিম্পল জিনিস ভাই। মানে এখানে তোমার মনে রাখতে হবে, মানে তোমার এখানে এই ফার্স্ট নাম্বার নিয়মে মনে রাখতে হবে যে আমার জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, আমার কোনো ব্যক্তি বা বস্তুকে বিভক্ত করা যাবে না। যদি আমি ব্যক্তি বস্তুকে করে ফেলি তাহলে আমার ওই ক্ষেত্রে ব্যক্তি বস্তুকে যাই করি, যদি অঙ্গের দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করি তাহলে অঙ্গগত অনুভূতিটা ঘটে যাবে আমার। আর যদি আমি গুণগত দিকটাই ভাগ করি তাহলে আমার গুণগত অনুভূতি হবে। ফার্স্ট নাম্বার নিয়মটাকে বুঝছো তোমরা? এখানে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে অনুভূতি কোন দুইটা, অনুভূতি দুইটা, সেটা হচ্ছে অঙ্গগত আর একটা হচ্ছে গুণগত। হ্যাঁ, আর একটা আছে সেটা হচ্ছে বিশিষ্ট। যখন তুমি রহিম করিম ভাগ করবা তখন একটা বিশিষ্ট বিশিষ্ট অনুভূতি হবে, ঠিক আছে, বিশিষ্ট অনুভূতি। বুঝছো কি ফার্স্ট নাম্বার নিয়মটা ভাইয়ারা? বুঝছো কি না? ঠিক আছে, আমরা সেকেন্ড নিয়মে চলে আসবো। দেখো কোনটা কোন নিয়ম একটু জাস্ট মনে রাখবা, এবং নিয়মটা না মানলে আমরা খুব সহজে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের অনুপপত্তি। সেকেন্ড নাম্বার নিয়মে আসি। সেকেন্ড নাম্বার নিয়ম বলছে কি যৌক্তিক বিভাগে সর্বদা একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে। খুবই দেখো ছোট ছোট নিয়ম, মানে এত ছোট নিয়ম হয়, খুবই ছোট ছোট নিয়ম। ফার্স্ট নাম্বার নিয়ম বলছিল জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, এইখানে শেষ। সেকেন্ড নাম্বারে বলতে হচ্ছে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে। যখন বিভাগটা করব, দেখো এর চেয়ে সহজ পড়া আছে তোমাদের কঠিন লাগে? এর চেয়ে সহজ পড়া হয় ভাই? হয় বলো? এর চেয়ে সহজ হয় না, তোমাদের এটা কঠিন লাগে। তো দেখতেছি যুক্তি বিভাগে সর্বদা একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে, ঠিক আছে। তো এখন খেয়াল করি, এইটা না করলে কিন্তু আমার কি হবে, অনুপপত্তি ঘটবে। তো এখন দেখি যুক্তি বিভাগের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের সৃজনশীল আছে, সুতরাং ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলতেছি হচ্ছে যুক্তি বিভাগের ক্ষেত্রে মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা কোন পদকে বিভাজন করার ক্ষেত্রে অবশ্যই একটি মাত্র মূলনীতি বা একটি মাত্র মূল সূত্র অনুসরণ করতে হয়, কোনোভাবেই একের অধিক নয়। এ নীতির কারণে আমরা শিক্ষা মূলনীতিতে মানুষ জাতিকে যদি ভাগ করি তাহলে কি পাবো, শিক্ষিত এবং অশিক্ষিত উপজাতিতে ভাগ করতে পারি। আবার সততার ভিত্তিতে যদি ভাগ করি তাহলে সৎ এবং অসৎ এ দুটি উপজাতিতে ভাগ করতে পারি। কিন্তু যখন আমরা মানুষকে একসাথে শিক্ষা ও সততা, মানুষকে যখন একসাথে শিক্ষা ও মানুষকে যখন আমরা শিক্ষা ও সততা এই দুটি মূলনীতি অনুযায়ী শিক্ষিত সৎ মানুষ অশিক্ষিত সৎ মানুষ পদে বিভক্ত করব, তখন সেটা কিন্তু আমাদের বিভক্তকরণ করতে পারে না, করলে আমাদের নিয়ম লঙ্ঘন হবে। আর যুক্তি বিভাগে এই নিয়ম লঙ্ঘনকে বলবো সংকর বিভাগ অনুপপত্তি। তাহলে একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট নাম্বার নিয়মে বলছিল জাতিবাচক পদকে বিভক্ত করা যাবে না। সেকেন্ড নাম্বার নিয়মে বলতেছে আমার হচ্ছে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে। আমি দুইটা নিয়ম ক্লিয়ারলি বুঝলাম, এবং এই দুইটা নীতির যদি একটু আমরা দুইটা নীতি দেখে একটু অনুভবতে দেখি। দেখো ফার্স্ট নাম্বার নিয়ম বলছিল জাতিবাচক পদ, এখানে ব্যক্তি বস্তু করা যাবে না। তাহলে এখানে তিন টাইপের অনুভূতি পাচ্ছি, ফার্স্ট নাম্বার নিয়মের কথা বলতেছি আমি। তো ফার্স্ট নাম্বার নিয়মে আমরা তিনটা অনুভূতি পাচ্ছি। সেটা হচ্ছে কি, ফার্স্ট নাম্বার হচ্ছে একটা হচ্ছে অঙ্গগত অনুভূতি, দুই নাম্বার হচ্ছে গুণগত অনুভূতি, আর হচ্ছে বিশিষ্ট অঙ্গগত গুণগত অনুভূতি বা বিশিষ্ট অনুভূতি। তাহলে থার্ড নাম্বার সেকেন্ড নাম্বার নিয়মে আছে আমাদের একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে। যদি একটি মাত্র মূলনীতি অনুসরণ না করি তাহলে আমাদের হবে হচ্ছে সংকর বিভাগ অনুভূতি। সংকর মানে হচ্ছে মিশ্রণ, ঠিক আছে। এই সংকর মানে হচ্ছে মিশ্রণ, মানে একসাথে অনেকগুলা একের অধিক হয়ে গেলে সেটা হবে সংকর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার নিয়ম, এবং অনুভূতি ধরতে পারছো। ফার্স্ট নাম্বার দুইটা বা তিনটা, সেকেন্ড নাম্বার হচ্ছে একটা, সংকর, ঠিক আছে। এটা কিন্তু সৃজনশীলে আসবে। ছোট প্যাকেটের বড় ধামাকা, আসলেই এটা হচ্ছে ছোট প্যাকেটের বড় ধামাকা। সহজে বুঝলেই খুবই সহজেই ধামাকাটা মাথায় থেকে যাবে। আমরা 3 নাম্বার থেকে দেখি। 3 নাম্বারে বলা হয়েছে কি কি নিয়ম। 3 নাম্বার কি বলছে, আচ্ছা তুমি এখানে থাকো। 3 নাম্বার বলছে আমাদের 3 নাম্বার নিয়ম যুক্তি বিভাগে বিভাজ্য জাতিটির বাক্যার্থ বিভক্ত বহুদের বাক্যার্থ সমান হবে। মানে খুবই সহজ। দেখো আমি বলছিলাম যে আমরা উপরে দেখছিলাম এগুলো বিষয়, যে আমরা যখন
জাতিকে বিভক্ত করব, জাতির যে সংখ্যা, উপজাতিগুলোর সংখ্যার সমষ্টি সমান হবে, জাতির সাথে ওদের সমান হবে। আমি একটু আগে দেখাচ্ছিলাম না যখন তোমাদের, সেটা হচ্ছে মনে করো 100 টাকা আছে, তো 100 টাকা আমি হচ্ছে এখানে কেউ 30 পাচ্ছে কেউ 70 পাচ্ছে, তো এই দুটো যোগফল করলে কিন্তু 100 হচ্ছে, তার মানে 100 সমান 100, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড, এই একটা বিষয়টা, মানে দুইটা সমান হওয়া লাগবে। আমার 3 নম্বর নিয়মে সেই কথাই বলতেছে যে যুক্তি বিভাগে বিভাজ্য জাতির বাক্যার্থ বিভাজ্য উপজাতিগুলোর বাক্যার্থ সমান হবে। যৌক্তিক সংজ্ঞাটা তো সংজ্ঞা, যুক্তি বিভক্ত বিভাগ ভাগ করা, এক হবে না, এক কখনো হবে না। আর তুমি তো কদাক খদাকের অ্যান্সার দেখলে, মানে কদাক খদাকের কোশ্চেন দেখলে বুঝতে পার এই উদ্দীপকটা কি যৌক্তিক সংজ্ঞার নাকি যৌক্তিক বিভাগের। সহজ টিপস এটা হচ্ছে অধ্যায় ক্যাচ করার জন্য, ঠিক আছে। তাহলে 3 নম্বর নিয়ম কি বলতেছে? 3 নম্বর নিয়ম আমাদের বলতেছে যৌক্তিক বিভাগে যে বিভাজ্য জাতির বাক্যার্থ বিভাজ্য উপজাতির বাক্যার্থের সমান হবে। এটা যদি খেয়াল করি, দেখো আমরা যখন বুদ্ধিবৃত্তির ভিত্তিতে জীব জাতিকে মানুষ এবং অন্যান্য প্রাণীতে ভাগ করি, তখন কি হচ্ছে বিভাজ্য জাতির বাক্যার্থ বিভাজ্য উপজাতিগুলোর বাক্যার্থ সমান হচ্ছে। এই যৌক্তিক বিভাগে এই নিয়মে আমরা কি পাচ্ছি, বিভাজ্য জাতি বাক্যার্থ আর বিভাজ্য উপজাতির বাক্যার্থ যদি সমান না হয় তাহলে কিন্তু আমাদের কি হবে, অতি ব্যাপক এবং অব্যাপকের একটা ধারণা চলে আসতেছে, ঠিক আছে। অতি ব্যাপক এবং অব্যাপকের ধারণা চলে আসতেছে, অতি ব্যাপক এবং অব্যাপক। এটা আমি আরো একটু সহজে দেখা দিচ্ছি। মনে করো আমি যদি ভাগ করি, আমরা জানি ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি, আমি 3 নাম্বার নিয়মে আছে এখনো, ঠিক আছে। আমি একটু পেন, আমি ছিলাম 3 নাম্বার নিয়মে। আচ্ছা, 3 নাম্বার নিয়মের একটু নিচে আসবে, এখানে একটু লেখার জায়গা আছে। তো সেটা হচ্ছে কি, আমরা বলছি হচ্ছে বিভাজ্য জাতির বাক্যার্থ বিভাজ্য উপজাতির বাক্যার্থের সমান হবে, তাই না? তো আমরা বলছিলাম মানুষ এবং অন্যান্য প্রাণী, এই যে মানুষ এত ছোট, এই মানুষ এবং হচ্ছে কি, আর মনে করো এখানে পাচ্ছি হচ্ছে অমানুষ, মানে হচ্ছে অন্যান্য প্রাণী, আর ভেবো না অমানুষ। তো এই এটাকে পাচ্ছিলাম কি থেকে, এগুলো পাচ্ছিলাম হচ্ছে জীব থেকে। তো দেখো এই জীবের সংখ্যা মনে করো বিশ্বে 10K বিলিয়ন, ঠিক আছে। মানে ধরে নিচ্ছি এত কম না, কিন্তু প্রচুর মানে জীব। তার মধ্যে মানুষ মনে করো মানুষ মনে করো হচ্ছে আছে কত, 1 বিলিয়ন। আর বাকি হচ্ছে অমানুষ যারা আছে, অন্যান্য প্রাণী, তারা হচ্ছে আমি বলতে পারি 1 বিলিয়ন, যেহেতু কে দেয় নাই, তাহলে 9,999 বিলিয়ন, ঠিক আছে। এরকম বা ট্রিলিয়ন বলতে পারি, ট্রিলিয়ন ভালো, ট্রিলিয়ন মানে এটা বিলিয়নের চেয়ে অনেক বেশি, ট্রিলিয়ন। তো কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে জীবের সংখ্যা, এই দুই উপজাতির সমষ্টি যেটা থাকবে, এই দুটা যোগফল এটা সমান হবে। কথা হচ্ছে এটাই 3 নম্বরের ক্ষেত্রে এটাই। হ্যাঁ, দুই পাশে সমান হতে হবে, দুই পাশে যদি সমান হয় তাহলে আমাদের নিয়মটা মানবে। আমি 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে আমাদের কি বলতেছে, বিভাজ্য জাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হবে যেন একটির সাথে আরেকটা মিশে না যায়। এটা খুবই সহজ, এটা একটু দেখে ফেলো। দেখো 4 নাম্বার এবং 2 নাম্বার কিন্তু একই রকম মনে হবে, আমি আবার বলে দিচ্ছি, এই 4 এবং 2 একই মনে হবে কিন্তু, ঠিক আছে। 4 নাম্বার নিয়ম আর 2 নাম্বার, 4 2 একই রকম, বাট একই না। 4 নাম্বারে বলছে বিভাজ্য জাতিগুলো পরস্পর বিচ্ছেদ হবে, মানে প্রত্যেক এই যে জাতি থেকে উপজাতি যে পাবো, উপজাতি দুটা বিচ্ছেদ হবে যেন একটার সাথে একটা মিশে না যায়, ঠিক আছে, একটার সাথে একটা মিশে না যায়। সেক্ষেত্রে আমরা বলি মানুষ পদকে যখন ফর্সা, শ্যামলা ও কালো এই 3টি উপজাতিতে ভাগ করলে বিভাজ্য উপজাতিগুলো পরস্পর পৃথক হবে। তুমি জাস্ট নিয়মটা দেখো, নিয়ম কি বলছে, যা উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদ হবে, আমি যে জাতি থেকে যে উপজাতিগুলো পাবো সেগুলো পরস্পর বিচ্ছেদ হবে, যেন আলাদা থাকে। মনে করো আমি যদি বলি আমরা হচ্ছে ভাগ করতেছি হচ্ছে কিসের মাধ্যমে, ভাগ করতেছি মনে করো উচ্চতার ভিত্তিতে। তো লম্বা আর খাটো পাশাপাশি গেলে বোঝা যাবে না কে লম্বা কে খাটো, এই বিষয়টা কিন্তু খুব সহজে আমরা ধরতে পারবো। মানে আমরা বলছি লম্বা ফর্সা, এখানে লম্বা, দেখো আমি বলছি মানুষটা যখন বলবো ফর্সা, শ্যামলা ও কালো এই 3টে উপজাতিতে ভাগ করলে কিন্তু পরস্পর পৃথক হবে, কেননা যারা ফর্সা
তারা এক সাইড, যারা শ্যামলা তারা এক সাইড, যারা আমরা কালো তারা এক সাইড, মানে এইভাবে যারা ফর্সা, যারা শ্যামলা, যারা কালো তারা কিন্তু তিনটা ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে। এখানে কিন্তু মিশ্রণের সময় নেই, প্রত্যেকে কিন্তু বিচ্ছেদ হচ্ছে। বাট যখন আমরা এই নিয়মটা ভঙ্গ হবে তখন আমরা কি দেখতে পারি, আমরা বলতে পারি তখন মানুষকে দেখো লম্বা ফর্সা সৎ, এই লম্বা যে মানুষ সে ফর্সা হতে পারে, সে সৎ হতে পারে, যে খাটো সে মানুষটা কিন্তু ফর্সা হতে পারে, মানে বিষয়টা মানে জড়ায় যাচ্ছে। এইটা দেখলে কিন্তু আবার একটা জিনিস মনে হতে পারে তোমাদের এর 2 নাম্বার নিয়মটা মানতেছে না, কারণ এখানে মূলনীতি অনেকগুলো আসছে, উচ্চতার মূলনীতি, মানে বর্ণের মূলনীতি, তারপর হচ্ছে সততার মূলনীতি, এই একটা দিক। তার মানে এটাতে আমরা 4 নাম্বার এবং 2 নাম্বার একটু ভালোভাবে ভাববা। 2 এ যদি দেখো মানে মূলনীতির বিষয়টা আসতেছে, 2 এর ক্ষেত্রে দেখবা 2টার ভাগ থাকবে, আর 3 এর ক্ষেত্রে দেখবা 4 এর ক্ষেত্রে দেখবে এখানে অনেকগুলো মিশ্রণ থাকবে, সুতরাং এটা সংকরে যেতে পারবে না, এটা হচ্ছে অন্য টাইপে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পরস্পরাঙ্গে বিষয়টাতে চলে যাবে। তো এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে, বারবার বলছি 2 এবং 4 একটু মানে ব্রেনটাকে ঠান্ডা করে, মানে মাথাটাকে অন্য কারোর বাইরে না দিয়ে নিজের বাড়িতে রেখে নিজের মাথায় সেট করে একটু ভাববা 2 এবং 4। ঠিক আছে, আমি একটা আবার অনুভূতিতে যাব। তো দেখলাম হচ্ছে 2 নাম্বারের ক্ষেত্রে আমাদের সংকর বিভাগ অনুভূতি হচ্ছিল, আর 4 নাম্বারের ক্ষেত্রে আমাদের কি হবে পরস্পরাঙ্গী। পরস্পরাঙ্গী মানে হচ্ছে মিশে যাচ্ছে একটা সাথে আরেকটা, আমাদের নিয়মে বলছে যেন একটি সাথে আরেকটি মিশে না যায়, বিচ্ছেদক হয়, যদি মিশে যায় তাহলে হবে পরস্পরাঙ্গী। 5 নাম্বার এবং হচ্ছে 6 5 আর 6 দেখবো আমরা। তো 5 আর 6 এর ক্ষেত্রে যদি খেয়াল করি, দেখো 5 এর ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম থেকে আমি আবার 4 পর্যন্ত বলি, না হলে তোমরা দেখা গেলো ভুলে বসে থাকবা। ফার্স্ট আমি অনুভূতি সবাই বলবো। ফার্স্ট নাম্বার নিয়ম, প্রথম 1 নাম্বার নিয়ম ছিল জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না, করলে 3টা অনুভূতি হবে। 1 নাম্বার অঙ্গগত, 2 নাম্বার গুণগত, 3 নাম্বার বিশিষ্ট। 2 নাম্বার নিয়ম বলছে হচ্ছে সবসময় একটি মাত্র মূলনীতির মাধ্যমে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সবসময় একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে, যদি না করে তাহলে আমাদের কি হবে সংকর বিভাগ অনুভূতি। 3 নাম্বার বলি, 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার কি বলছে আমাদের, 3 নাম্বারে ছিল হচ্ছে অঙ্গগত গুণগত। আচ্ছা আমি ভুলে যাচ্ছি কেন 3 নাম্বারটা। 3 নাম্বার ছিল হচ্ছে আমাদের, দেখছো ভুলে গেছি, এত বক বক করতে গিয়ে আমি ভুলে গেছি, এখনই কথা বলছিলাম যে যেন। আচ্ছা অতি এবং অবয়বের বিষয়টা মানে আমাদের কি হবে এখানে, মানে বিভাজ্য মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের বিষয়টা আমার হচ্ছে বিভাজ্য জাতির যে ব্যাখ্যার্থ বিভক্ত বলতে গেলে ব্যাখ্যার্থ পরস্পর সমান হতে হবে। ঠিক আছে, এই সমান যদি না হয় তাহলে আমার কি হবে, এখানে হচ্ছে অতি ব্যাপক এবং অব্যাপক বিভাগ অনুভূত হবে। 3 নম্বর হচ্ছে জাতির ব্যাখ্যার্থ বিভাজ্য উপজাতিগুলোর ব্যাখ্যার্থ সমান হতে হবে, সমান না হলে কি হবে অতি ব্যাপক অব্যাপক অনুভূতি চলে আসবে। 4 নম্বর কি দেখলাম আমরা মাত্র, 4 নম্বর দেখলাম আমরা পরস্পরাঙ্গী অনুভূত হবে, যদি আমরা পরস্পর কি হবে বিচ্ছেদ হবে, 2টা উপজাতি পরস্পর বিচ্ছেদক হতে হবে। হ্যাঁ 2টা উপজাতি কি হবে পরস্পর হবে কি বিচ্ছেদক হবে, যদি না হয় তাহলে পরস্পরাঙ্গী অনুপপত্তি। এবার 5 নাম্বারটা দেখে ফেলি। 5 নাম্বারটা কি ছিল, 5 নাম্বারটা ছিল আমাদের মানে প্রত্যেকটির ক্ষেত্রে প্রযোজ্য হবে যে জাতিটির নাম উপজাতির প্রত্যেকটির ক্ষেত্রে, জাতিটির নাম বুঝতে গেলে প্রত্যেকটির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে, মানে একই ভাবে। তো এটাকে কি বলবো, জাতিবাচক যে শ্রেণীবাচক পদকে বিভক্ত করব সেটা জাতি, আর জাতির নাম হচ্ছে উপজাতির মধ্যে থাকবে। যদি আমরা মানুষকে ভাগ করি তাহলে বলবো সৎ অসৎ, যদি বলি তাহলে ভুল হবে, আর বলতে হবে সৎ মানুষ অসৎ মানুষ, কারণ আমাদের জাতি হচ্ছে মানুষ, মানুষটা হচ্ছে সৎ পাবে অসৎ পাবে, এই 2টা উপজাতি সমানভাবে পাবে। ঠিক আছে, সমানভাবে পেতে হবে, মানে জাতির নাম 2টা উপজাতির মধ্যে সমানভাবে কিন্তু প্রয়োগ হবে, সমানভাবেই কি হবে প্রযোজ্য হবে। যদি এটা হয় তাহলে আমাদের হবে 5 নম্বর নিয়ম। আর এটা যদি না মানে তখন আমরা কি বলবো, তখন আমরা কিন্তু বলতে পারি তখন আমরা হচ্ছে এটার একটা অনুভূতি হবে যে 5ম নাম্বার নিয়মের ক্ষেত্রে পরস্পরাঙ্গী এবং হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে একভাবে প্রযোজ্য হবে, যদি না হয়। আচ্ছা না হলে এটা বিষয়টা ভুলে যাচ্ছি, আমি পরে দেখতেছি। 6 নাম্বার নিয়মটা খেয়াল করি। 6 নাম্বার নিয়ম এটা অনুভূতি কিন্তু আছে একটা, সৎ অসতের বিষয়টা মানে হচ্ছে 2টার মধ্যে সমানভাবে প্রযোজ্য হবে, প্রযোজ্য না হলে আমাদের একটা অনুভূতি আছে এখানে। তারপর লাস্ট নাম্বার নিয়মটা কি,
5 নম্বর নিয়মটা আবার বলি, জাতির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকটা ক্ষেত্রে সমানভাবে কি থাকবে, উল্লেখ করতে হবে, প্রত্যেকটা সমানভাবে কিন্তু পাবে। 6 নম্বর নিয়মটা কিন্তু কি বলছে, ক্রম বিভাজন, মানে হচ্ছে পর্যায়ক্রমিক, যেটা ক্রম বিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোন স্তরকে কিন্তু বাদ দিতে পারবো না। আমরা ক্লাস 6 এর পরে কিন্তু ক্লাস 9 এ যেতে পারি নাই, বা ক্লাস 8 এর পরে ক্লাস 10 এ যেতে পারি নাই। আমাদের কিন্তু প্রত্যেকটা এই 6 7 8 পর 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 ক্লাস 10, তারপরে যে 11, তারপরে এখন 12 এ উঠতেছো তোমরা, এই যে বিষয়টা মানে পর্যায়ক্রমে যেতে হয়েছে, কিন্তু কোনো ক্লাসটা কিন্তু বাদ দিতে পারি না। আর যদি এটা বাদ না দিতে পারি, তো 6 নম্বরের ক্ষেত্রে আমরা বলি উৎক্রান্তি, উৎক্রান্তি বলতে পারি। আর উৎক্রান্তি না বললে আমরা বলতে পারি উলম্ফন, এই যে উলম্ফন অনুভূতি, ঠিক আছে, এটাকে উলম্ফন বা উৎক্রান্তি অনুভূতি বলতে পারি, উৎক্রান্তি বা উলম্ফন অনুভূতি। তাহলে 6 নাম্বারটা হচ্ছে আমাদের বলছে ক্রম বিভাজনের ক্ষেত্রে আমরা মধ্যবর্তী কোন স্তরকে বাদ দেবো না, তার নিকটতম উপজাতিতে ভাগ করব। যদি আমরা নিকটতমতে না গিয়ে আমরা হচ্ছে পাশেরটা না গিয়ে একদম একটা বাদ দিয়ে আরেকটা চলে যাই, তখন সেটা হবে উলম্ফন বা উৎক্রান্তি, ঠিক আছে, উলম্ফন বা উৎক্রান্তি জনিত অনুভূতি। তাহলে নিয়মগুলো কিন্তু মনে আছে আমাদের, 1 থেকে 6 মনে থাকবে কি? হ্যাঁ, আরোহের মতোই, আরোহের মতোই নিয়মগুলো কি মনে থাকবে আমাদের? একটু বলো, নিয়মগুলো কি মাথায় আছে কারোর? আর কোন নিয়ম বুঝতে সমস্যা আছে? একটু বলো তো, কোন নিয়ম বুঝতে সমস্যা আছে কিনা, যে এক থেকে আমাদের হচ্ছে 6 নাম্বার নিয়ম পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা একটু বলো। একটু বলে ফেলো যে 1 থেকে 6। হ্যাঁ, আমাদের 4 নাম্বার ছিল পরস্পরাঙ্গী, এটাই বলে যাচ্ছিলাম কি। আর 5 নাম্বারটা ছিল বিশিষ্ট গুণগত, বিশিষ্ট অঙ্গগত, বিশিষ্ট অভ্যাসগত, বিশিষ্ট গুণগত, হচ্ছে অঙ্গগত আর কি, নট অভ্যাসগত। বিশিষ্ট অঙ্গগত, বিশিষ্ট গুণগত, এই জন্য গুণগত অঙ্গগত আসছে, তো এই জন্য ভুলে গেছি। ঠিক আছে, তাহলে তাহলে 1 থেকে 6 এই নিয়মগুলো একটু আবার বাসায় রিভিশন দিবা। যদি রিভিশন দিতে পারো তাহলে আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একদম আবার এই যে অনুভূতিগুলো দেখবো, যৌক্তিক বিভাগের অনুভূতিগুলো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি? কারোর কোনো কোশ্চেন কি আছে? শাবাশ, কারোর কি কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা ক্লাসটা শেষ করে দেব। আমি হচ্ছে এই সপ্তাহে বৃহস্পতিবার ক্লাস না নিতেও পারি, আমরা ট্যুরে যেতে পারি, তো যার কারণে তোমাদের হচ্ছে এই ক্লাসটা আগে নিয়ে নিলাম। ঠিক আছে, যে এই আমি তো গত বৃহস্পতিবার ক্লাস নিয়েছি, তো আজকেও নিয়ে ফেলতেছি আগে থেকে, কারণ যদি না নিতে পারি এই জন্য আগায় রাখলাম, পিছিয়ে থাকলে তো হচ্ছে না। আমরা কিন্তু আর, জি মিস রিয়া, এটার পিডিএফ অবশ্যই দেওয়া হবে, কেন দেওয়া হবে না, না দিয়ে উপায় আছে, দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা তো পিডিএফ তোমাদের কিন্তু মানে আপলোড করে দেওয়া আছে গুগল ড্রাইভে, একটু দেখতে পারো। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, ভুলে যাও না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। শেষ স্যার।